মদন গভীর ঘুমে বিভোর হয়ে শুয়ে আছে। পাশেই মদনের বউ মদনকে জোরে জোরে ডাকছে, কিন্তু সেদিকে মদনের কোনো কর্ণপাত নেই। এক রাজ্যের ঘুম যেন তার চোখে। ওগো শুনছো? ওগো, ওগো সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো না। গিন্নি, ডেকো না তো আর একটু ঘুমাতে দাও। ওই দেখো বাইরে এখনো অন্ধকার, আর একটু পরে উঠবো। আরে ভোর তো হয়েছে সেই অনেক আগে, আকাশে কালো মেঘ ভরে গেছে, চারদিক অন্ধকারে সেজে যাচ্ছে। কি বলো গিন্নি, সকাল হয়েছে অনেক আগেই? বাইরেও মেঘ! ইস, কত বেলা পর্যন্ত ঘুমালাম। মদন ও কাকলি বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে দেখলো আকাশে কালো মেঘ ভরে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে একবার বৃষ্টি শুরু হলে আর কয়দিনের মধ্যে থামবে না। আমারও তো তাই মনে হচ্ছে, এই জন্যই তো তোমায় ডাকছিলাম। ঘরে চাল ডাল কিছুটি নেই, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, বৃষ্টি শুরু হয়ে গেলে আবার বাইরে যেতে পারবে না। বাজারে তো যাব, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই, কি করে বাজার করব? ঘরে কটা টাকা আছে ওই নিয়ে যাও, ওই টাকায় যা কিছু হয় তাই নিয়ে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। এরপর মদন টাকা নিয়ে তাড়াতাড়ি বাজারের দিকে ছুটলো। এদিকে কাকলিও সংসারের সমস্ত কাজ শেষ করতে লাগলো। মানুষটাকে সে কখন বাজারে পাঠালাম, এখনো আসছে না কেন? আকাশ দেখে তো মনে হচ্ছে যখন তখনই ঝড় উঠে যাবে, কি যে করি। তাড়াতাড়ি গিয়ে পিকলুদার মুদির দোকানে যাই, কিছু শুকনো খাবার নিয়ে আসি। কিরে মদন, আমার দোকানে কি মনে করে আসলি? তোকে তো দেখাই যায় না আজকাল। কাজে কামে আর এদিকে আসা হয় না। পিকলুদা, তাড়াতাড়ি চাল ডাল তেল লবণ আর কিছু শুকনো খাবার দাও। কেন রে মদন, এত তাড়া কিসের? বাইরের অবস্থা দেখনি, আকাশে কালো মেঘ, চারদিক অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। ওমা, তাই তো, আমি তো খেয়ালই করিনি। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। এই নে তোর জিনিসপত্র, টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হ। এই বৃষ্টি একবার শুরু হয়ে গেলে আর থামবে না। হ্যাঁ দাদা, এর জন্যই তো তাড়াতাড়ি করছি। এই নাও তোমার টাকা, আমি গেলাম। এরপর মদন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। ওদিকে কাকলি মদনের জন্য চিন্তা করছিল। তাদের মেয়ে হীরা ওর মাকে ডাকতে লাগলো, মা, ও মা, মা তুমি কোথায়? মা, আমার কাছে এসো, আমার খুব ভয় করছে মা। এই তো আমি বারান্দায় বসে আছি, তুই এখানে আয় মা। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে, আস্তে আস্তে ঝড়ও শুরু হচ্ছে। মা, তুমি এই ঝড়ের মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো মা, তোর বাবার সামনে দাঁড়িয়ে আছি রে মা। কেন মা, এই ঝড় বৃষ্টির মধ্যে বাবা কোথায় গেছে? তোর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম বাজার করার জন্য, কি জানে এরই মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। না জানি মানুষটা কোথায় আছে, খুব চিন্তা হচ্ছে তার জন্য। চিন্তা করো না মা, বাবা ঠিক চলে আসবে। কিছুক্ষণ পর মদন ভিজতে ভিজতে বাড়ি ফিরে এলো। মা, ও মা, ওই দেখো বাবা চলে এসেছে। ইস, ভিজে কি অবস্থা তোমার? কি গো, তোমরা এই ঝড়ের মধ্যে ঘরে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা তোমার জন্য সে কখন থেকে দাঁড়িয়ে আছে। তুমিও না গিন্নি, চলো চলো এবার ঘরে চলো। তুমি ভেজে জামা ছেড়ে শুকনোটা পরে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। বাহিরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, কিন্তু এখনো থামার কোনো নাম নেই। ওগো, বৃষ্টির যে অবস্থা মনে হচ্ছে, নদী নালা, খাল বিল, মাঠঘাট সবকিছু ডুবে যাবে। ওই দেখো গিন্নি, আমাদের উঠানে পানি চলে এসেছে। এমন বৃষ্টি হলে আমাদের ঘর বাড়িও তো ডুবে যাবে গো। ওমা, তাই তো, আমাদের উঠোনেও তো পানি পড়ে গেছে। আমাদের কপালে যে কি বিপদ আছে কে জানে। গিন্নি, চাল ডাল তেল লবণ আর কিছু শুকনো খাবার আছে, এগুলো বয়মের মধ্যে ঢুকাও। আর একটা বয়মে আমাদের কিছু কাপড়ও ঢোকাও। কিন্তু কেন, এগুলো দিয়ে কি করবি? পানি যদি ঘরের মধ্যে চলে আসে তখন কি করবে? ঘরে তো আর থাকা যাবে না, এই জন্য বলছি। আর আমি গিয়ে মইটা নিয়ে আসি।
কাকুলি মদনের কথা মতো সবকিছু গুছিয়ে নিল। মদন মইটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিল। কি গো, এখন কি করবো? ঘুমাবো নাকি বসে থাকবো? গিন্নি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থাকি। পানি থামার কোনো নাম নেই, যে কোনো সময় পানি ঘরের মধ্যে চলে আসবে। এরপর কাকুলি ঘুমিয়ে পড়ল। মদন বসে রইল। অনেকক্ষণ জেগে থাকতে থাকতে মদনের চোখ লেগে গেল। আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে খাট ছুঁই ছুঁই হয়ে গেল। কাকুলির হাতটা পানিতে পড়লো। ও মা গো, সারা ঘর তো পানিতে ভরে গেছে। ওগো শুনছো? উঠে দেখো, ঘরের কি অবস্থা দেখো। কি হয়েছে গিন্নি? এমন করে উঠলে কেন? ওগো দেখো, তোমার কথাই সত্যি হয়েছে, সারা ঘরে পানি ঢুকে পড়েছে। গিন্নি, তাড়াতাড়ি হীরাকে ওঠাও, আমাদের ঘরের চালের উপর উঠতে হবে, না হলে আমরা পানিতে ডুবে যাব। আমি আগে গিয়ে বয়ামগুলো রেখে আসি। হীরা, এই হীরা, তাড়াতাড়ি উঠ, ঘরে পানি ঢুকে পড়েছে। ওঠ মা, এখন আর ঘুমুলে চলবে না, আমাদের চালের উপর উঠে যেতে হবে যে। কেন মা, কি হয়েছে? ডাকছো কেন আমায়? সারা ঘরে যে পানিতে ডুবে গেছে। যা মা, তুই এই মুই বেয়ে উপরে উঠে যা, তোর বাবাও উপরে আছে। মদন তাদের দরকারি জিনিসগুলো সব চালের উপর উঠাতে লাগলো। হীরাও উপরে উঠে গেল। গিন্নি, ও গিন্নি, কি করছো? তাড়াতাড়ি এসো, পানিতে ডুবে যাবে তো। এই তো আসছি, কিছু দরকারি জিনিস নিয়ে আসছিলাম। তুমি তাড়াতাড়ি এসো, বেঁচে থাকলে জিনিসের কথা পরে ভাবা যাবে। হীরা তখন কাঁদতে শুরু করলো। মা, আমরা তো মনে হয় পানিতে ডুবে মারা যাবো। পানি তো চাল ধরার মতো হয়ে গেল। এখন আমরা কি করব? কোথায় যাবো আমরা? কান্না করিস না মা, সৃষ্টিকর্তাকে ডাক, তিনি আমাদের কপালে যা লিখে রেখেছেন তাই হবে রে। হ্যাঁ রে হীরা, তোর বাবা ঠিকই বলেছেন, এতে তো কারো কোনো হাত নেই। সকাল হয়ে গেল। একটু পর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। চারিদিকে সকালের আলো ফুটে উঠলো। গিন্নি, ও গিন্নি, দেখো, চারদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো কিছুর চিহ্ন নেই। কি যে একটা অবস্থা! আমাদের বাড়ির কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। আমরা কোথায় থাকবো, কি করব, কি খাবো? যতদিন পানি না নামে আমাদের এই ঘরের চালের ওপর থাকতে হবে। বৃষ্টি না থামলে এটাও থাকতো না রে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। মা, আমায় কিছু খেতে দেবে? দাঁড়া রে মা, দিচ্ছি। এই নাও, তুমিও একটু খেয়ে নাও। এই নে হীরা, এই কটা মুড়ি খেয়ে নে। মা, ভাত। যেটা পেয়েছিস সেটাই খা। বুঝতে পারছিস না আমরা কোথায়? এখন এই তো ছুটছে কপালে, পরের বেলায় এইটুকু ছুটবে কিনা কে জানে। মা, ও মা, পানি কবে নামবে? এভাবে চালের উপর কি থাকা যায় নাকি? আমার একটুও ভালো লাগছে না মা। আর একটু কষ্ট কর মা, দেখ চারদিকে রোদ উঠেছে, খুব তাড়াতাড়ি পানি নেমে যাবে, তখন আমরা নিচে নেমে যাব। আর একটু কষ্ট কর মা। আস্তে আস্তে রোদ চড়া হতে লাগলো, আর পানিটাও কিছু কমে গেল। গিন্নি, যদি জালটা আনতাম তাহলে চালের ওপর বসে মাছ ধরতে পারতাম। আমি এনেছি, এই দেখো, আমি আগেই এটা চিন্তা করেছিলাম। ও মা, তোমার তো দেখি বেশ বুদ্ধি আছে। কই দাও দেখি, কিছু মাছ পাওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি। এরপর মদন জাল ফেলতে লাগলো। বেশ কয়েকবার জাল ফেললো, কিন্তু তাতে কোনো মাছ পেল না। কি গো, একটাও কি মাছ পেলে? না গো গিন্নি, একটাও পেলাম না। এবার শেষবার জাল ফেলবো। মদন সৃষ্টিকর্তার নাম নিয়ে শেষবারের মতো জাল ফেললো। এবার মদনের জালে অনেকগুলো মাছ উঠলো। গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কতগুলো মাছ পেয়েছি। ওমা, তাই তো, এ তো জাল ভর্তি মাছ। গিন্নি, তুমি মাছগুলো কেটে ধুয়ে নাও, দেখি রান্না করার জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। এমন সময় তারা হঠাৎ কারো চিৎকার শুনতে পেল। বাঁচাও, কেউ আমায় বাঁচাও, এই পানিতে ডুবে যাচ্ছি আমি, কেউ বাঁচাও আমাকে। কেউ যেন চিৎকার করলো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মা, ওই দেখো, একটা পাখি পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে, ওর মুখেও যেন একটা কি ফুটে আছে। দেখো মা, পাখিটা যন্ত্রণায় ছটফট করছে। ওগো, যাও না, গিয়ে পাখিটাকে তাড়াতাড়ি পানি থেকে বাঁচাও, পাখিটা ডুবে যাচ্ছে দেখো। মদন তাড়াতাড়ি পানিতে নেমে পাখিটাকে ওপরে তুলে আনলো।
তার মুখ থেকে কাঁটাটি বার করলো। ইস, পাখিটা খুব চোট পেয়েছে। মা হীরা, পাখিটা মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। ওর সামনে কিছু শুকনো চাল দে তো, দেখি খায় কিনা। হ্যাঁ মা, এখনই দিচ্ছি। মনে হচ্ছে পাখিটির পেটে কিছু নেই। অনেক সেবা যত্ন করে তারা পাখিটিকে সুস্থ করে তুললো। পাখিটি যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, না হলে আজ আমার কি যে হতো। আমাদের ঘরে না হয় বৃষ্টি ঢুকে পড়েছে, তাই চালের ওপরে বসবাস করছি, কিন্তু তোমরা তো থাকো গাছে। তবে গাছে থেকে কিভাবে পানিতে পড়লে, কিভাবে কি হলো একটু বলো তো। আমি হলাম মায়াবী পাখি, আমার বসবাস মায়াবী রাজ্যে। সেদিন আমি আমার বন্ধুর বাড়ি ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়, আমি আঘাত পেয়ে পানিতে পড়ে যাই। পানিতে যে কোনো শক্তি আমার কাজ করে না, তাই তো আমি পানি থেকে উঠতেই পারছিলাম না। মায়াবী পাখি, বাবা দেখেছো, এই জন্যই পাখিটি এত সুন্দর করে কথা বলতে পারে। তোমরা খুব ভালো মানুষ, আমাকে কত সুন্দর করে সেবা যত্ন করতে। আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি। বিপদের সময় কারো যদি সাহায্য করতে না পারলাম, তবে আমরা কেমন মানুষ বলো? তোমার জায়গায় অন্য কেউ হলেও আমরা তাকে অবশ্যই সাহায্য করতাম। ভালো মানুষেরা কখনো কারো বিপদের হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আমি তোমাদের একটি বর দিলাম, এই পানি নেমে যাবার পর তোমাদের আর কিছুর অভাব থাকবে না। আমাকে যে এবার আমার রাজ্যে ফিরে যেতে হবে। পাখিটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই রাতে মদনরা ঘরের চালের উপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে না হতেই সব পানি সরে গেল। সকালে উঠে তারা দেখলো একটা সুন্দর ছাদের উপর ঘুমিয়ে আছে তারা। ওগো ওগো, ওঠো, দেখো দেখো আমরা কোথায় ঘুমিয়ে আছি। হীরা, মা হীরা, ওঠ, দেখ আমরা কোথায় এসেছি। ও মা, এত সুন্দর ছাদ, তাহলে নিশ্চয়ই পাখিটি সত্যি কথাই বলেছে। এটা ওই পাখির দেওয়া বর। গিন্নি, চলো তো নিচে গিয়ে দেখি। এরপর তারা সবাই নিচে গিয়ে দেখলো তাদের ভাঙা ঘরের জায়গায় একটা বড় প্রাসাদ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। ওগো, পাখির কথাই সত্যি হয়েছে। পাখিটি তার সাহায্যের জন্য আমাদের এত কিছু দিল, এ তো অবিশ্বাস্য। হ্যাঁ গো গিন্নি, সত্যি আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। বাবা, একদিন তো পেটে মুড়ি ছাড়া আর কিছু পড়েনি। তাড়াতাড়ি পুকুর থেকে মাছ মারো, আজ মাছের ঝোল দিয়ে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ মা, যাচ্ছি। গিন্নি, জালটা এনে দাও দেখি। এরপর থেকে মদনদের আর কিছুর অভাব থাকলো না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ছেলেটা কতদিন আসেনি, কতদিন ছেলেটাকে দেখাও হয়নি। ওগো ওগো, তুমি কেমন বাবা? এত পাষাণ হলে হয় কেমন করে? তোমার ছেলে কি আর বাবা মায়ের কষ্ট বোঝে? সে তো তার চাকরি নিয়ে ভালোই আছে। এমন করে বলছো যেন আমি তাকে খবর দিলেই সে ছুটে চলে আসবে। এত করে আসতে বলি আসে না। ছেলেটাকেও তো একটু দেখতে ইচ্ছে হয় নাকি? কটা দিনই আর বাঁচবো বলো তো? হারাধনের ছেলে সুবল শহরে গিয়েছিল, ওর কাছে তো খবর দিয়েছিলাম। সুবল বলল খোকার সাথে ওর দেখা হয়েছে, কিছুদিন পরে নাকি আসবে। সে কবে থেকেই তো এসেই আসছে। বলি কি, চলো না আমরা দুজনই না হয় কটা দিন শহরে গিয়ে ছেলেটার সাথে কাটিয়ে আসি। তোমাকে কি সে একটা বারও ডেকেছে? শোনো, না ডাকলে যেতে নেই, তাতে সম্মান কমে যায়। তোমাদের বাপ ছেলের ব্যাপার আমি বুঝি না বাপু। শোনো, সামনের সপ্তাহে আমার ছেলের জন্মদিন। তার আগে যদি আমার ছেলে ঘরে না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তুমি তো সব সময় আমার দোষ দেখো। কে বলেছিল ছেলেটাকে অত লেখাপড়া শেখাতে? আমার সাথে তো চাষের কাজ করলে এখন ছেলে কাছেই থাকতো। আমি অত শত বুঝি না, তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। ইস, হারুন কাকা আজও মাংস করেছে। প্রতিদিন কারো মাংস খেতে ভালো লাগে? খেতে বসলে মায়ের হাতের রান্নার কথা বড্ড মনে পড়ে। আহ, পুকুরের চারা পোনা, কত রকমের সবজি, ডাল।
ইস, ওই দেখো 8টা বেজে গেল। এখন না বের হলে বড্ড দেরি হবে। আজ আবার বাবাকে একটা টেলিগ্রাম পাঠাতে হবে। তা হ্যাঁ গো, সেলের চিঠি এক মনে পড়ে বসে আসু সে। বলো না গো, কি লিখেছে আমার মানিক? কি আর লিখবে, প্রতিবার যা লেখে তাই। সামনে ছুটি, তখন আসবে। এই ছুটিতে নাকি কোথাও ঘুরতে যাবে। প্রতিবারই তো একই কথা বলে, কিন্তু সেলে তো আর আসে না। আর আসতে বলবো না, দেখি সে বাবা মাকে ছাড়া কতদিন থাকতে পারে। তা বললে কি আর হয়? কিন্তু একদিন মানিক ঠিকই বুঝবে, দেখো, যখন ওর ছেলে মেয়ে হবে তখন। দেখো গিন্নি, ছেলেরও তো বয়স হয়ে গেল। একটা ভালো মেয়ে দেখে এবার ওকে সংসারী করার কথা ভাবতে হবে। কিন্তু ছেলে আমার শহুরে বাবু হয়ে গেছে, গ্রামের মেয়ে কি তার ভালো লাগবে? তুমি ভালো কথা বলেছো। মনে মনে আমিও মেয়ে ঠিক করে রেখেছি। মানিক একটিবার আসুক, কথাখানা পারবো ওর কাছে। সে তোমার যা ভালো লাগে তাই করো। তা হ্যাঁ গো, মানিক তো বেশ কিছু টাকাও দিয়েছে। এ টাকা দিয়ে কি করব? যে ছেলে দুটো দিন মায়ের কাছে এসে থাকতে পারে না, এমন টাকা চাই না আমার। ও বরং তুমি তুলে রাখো, আমি যাই হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে আসি। অফিস ছুটি দিলে ভেবেছিলাম ঘুরতে যাব, কিন্তু বৃষ্টি আর বন্যার জন্য তো যেতেই পারছি না। দুদিন ধরে দেখছি হারুন কাকাও আসছে না। আমি কি খাবো? আমি তো রান্নাও করতে পারি না। এক কাজ করি না হয়, গ্রাম থেকে ঘুরে আসি, বাবা মারও ভালো লাগবে। আজকে হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে, আজকে আর জমিতে যাওয়া হলো না। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে আর যাওয়া লাগবে না। বৃষ্টি থামলে একটু বাজারে যেও, বাজার করে নিয়ে এসো। আমাদের ছেলেটা যদি আসতো তাহলে আমাদের কত ভালো লাগতো। বৃষ্টির মধ্যে সবাই একসাথে গল্প করতাম। হ্যাঁ, তা ঠিকই বলেছো, কিন্তু ছেলে তো ছুটিতে ঘুরতে যাবে বলেছিল। এই গ্রামে বুড়ো বাবা মার কাছে কি ছেলের আসতে মন চায় বলো? তাদের কাছে শহরের জীবনই ভালো গো। হ্যাঁ, তা ঠিকই বলেছো, তবে মন খারাপ করো না। একদিনও সব বুঝতে পারবে। যখন আমরা থাকবো না, আমাদের অভাব ওকে খুব পোড়াবে। বাবা, তুই হঠাৎ কি মনে করে বৃষ্টির মধ্যে? তুই না ঘুরতে যাবি বলেছিলি। সরলা, দেখো কে এসেছে। বাবা, বাবা তুই এসেছিস? আমার যে কি ভালো লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। কতদিন বাদে আমার ছেলেটাকে দেখলাম। হ্যাঁ বাবা, মা, আমি এসেছি। অফিস ছুটি দিয়েছে, ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টি আর বন্যার জন্য আর যেতে পারলাম না। আর আমার কাজের লোক হারুন কাকাও কয়েকদিন ধরে আসছে না। এজন্য ভাবলাম গ্রামেই তোমাদের কাছে চলে আসি। হ্যাঁ বাবা, বেশ ভালো করেছিস। কদিন থেকে যাস, আমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ মা, যতদিন ছুটি আছে ততদিন থাকবো। তা বাবা বস না, বস, একটু বিশ্রাম নেই। এত দূর থেকে এসেছিস। হ্যাঁ, তোর মা তো ছেলে ছেলে বলে পাগল। সারা দিন রাত শুধু ছেলের কথা, ছেলে কবে আসবে, ছেলে কবে আসবে। হ্যাঁ, এবার আমি যখন এসেছি তাহলে কিছুদিন থেকেই যাব। আচ্ছা বাবা, তোর গ্রামে বাবা মার কাছে আসতে ইচ্ছে করে না? মা, ইচ্ছে করে তো ঠিকই, কিন্তু কাজের যে পরিমাণ চাপ, সময় পাই না কোথাও। একটু কোথাও যে যাব 2-1 দিনের জন্য, সে সময়টাও নেই।
1-2 দিন গ্রামে এসে কি করব যদি থাকতেই না পারি? এইবার যখন এসেছিস বেশ কিছুদিন থেকে যাবি কেমন? আচ্ছা মা, ঠিক আছে, থাকবো। তোমাদের কাছে থাকবো, থাকার জন্যই তো এসেছি গো। আচ্ছা বাবা, অনেকদিন বাদে তুই এলি, এবার বল কি খাবি? তুই শুধু বল কি খাবি। বৃষ্টি কমে এলে তোর বাবাকে বাজারে পাঠাচ্ছি। গরম ভাত আর বেগুন পোড়া করো মা। ছোটবেলায় কত খেয়েছি ঝাল বেগুন পোড়া আর গরম ভাত, বৃষ্টির দিনে একেবারে জমে যাবে। তুই দেখছি কিছুই ভুলিসনি রে বাবা। ছোটবেলার স্মৃতি কি ভোলা যায় বাবা? যতই এখন আমি শহরে থাকি না কেন, মনটা তো এই গ্রামেই পড়ে থাকে। এজন্যই তো তোকে মাঝে মাঝে গ্রামে আসতে বলি, তাহলে তোরও ভালো লাগবে, তোর এই বুড়ো বাবা মারও ভালো লাগবে। আসতে তো মন চায় বাবা, কিন্তু ওই যে কাজের চাপ, যতই না আসি আসি করি কিন্তু আর আসা হয় না। সব সময় ছোটবেলার স্মৃতি নিয়েই থাকতে হয়, ছোটবেলার স্মৃতি তো আর ভোলা যায় না। হ্যাঁ, তা ঠিকই বলেছিস, ছোটবেলার স্মৃতি কখনো ভোলা যায় না। আচ্ছা, তোর বাবা ছেলে মিলে গল্প কর, আমি বেগুন পোড়া আর ভাত করে নিয়ে আসি। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও। এই নে বাবা, তোর পছন্দের ঝাল বেগুন পোড়া আর ভাত নিয়ে এসেছি, খেয়ে দেখ। তেঁতুল আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে এনেছি। মা, দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। শহরে থেকে হারুন কাকার খাবার খেতে খেতে গ্রামের রান্নার স্বাদ প্রায় ভুলেই গিয়েছি। কতদিন বাদে যে তোমার হাতের মজার খাবার খাবো, ভেবেই শান্তি লাগছে। হ্যাঁ বাবা, তুই পেট পুরে খা, আমি মন ভরে দেখি। কতদিন বাদে আমার ছেলেটা গ্রামে এসেছে। বাবারে, তুই মাঝে মাঝে আসার চেষ্টা করবি, তাহলে আমাদের খুব ভালো লাগবে রে বাবা। হ্যাঁ মা, অবশ্যই আসবো। তোমার হাতের বেগুন পোড়া আর গরম ভাত খেতে আমি অবশ্যই আবার আসবো। তোর মা তোকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ খুঁজে পেয়েছে, আমাকে আর পাত্তাই দিচ্ছে না। কি যে বলো না, আমার একমাত্র ছেলে, তাও আবার কতদিন পরে এসেছে বলো তো। একটু আদর আপ্যায়ন না করলে কি হয়? আচ্ছা বাবা, তুমি তো বলতে বাড়ির সামনের ক্ষেতটা কিনবে, বেগুন আর সবজি চাষ করবে। তা বাবা, ওটা কি তুমি কিনেছো? না বাবা, অত টাকা কোথায় পাবো ক্ষেত কেনার জন্য? ওই আগের ছোট জমিতেই চাষ করে আমরা দুই বুড়ো বুড়ি খাই। তোমার তো ওই ক্ষেতটা কেনার ইচ্ছা ছিল। হ্যাঁ, ইচ্ছা তো ছিলই, এখনো আছে, কিন্তু উপায় তো নেই। কারণ আমাদের ছোট জমিটাতে চাষ করে বেশি টাকা আসে না। ওই যা টাকা আসে তাতে আমাদের দুই বুড়ো বুড়ি কোনো রকমে চলে যায়। যে টাকা আসে তা থেকে কোনো বাড়তি টাকা জমে না রে। আচ্ছা বাবা, তাহলে আমি তোমাকে ওই ক্ষেতটা উপহার দিতে চাই। কি বলিস বাবা, সত্যি? অত টাকা তুই পাবি কোথায় বাবা? আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে ভালো টাকার বেতন পাই, ওখান থেকে আমি কিছু টাকা জমিয়েছি। ওই টাকাটা দিয়ে বাবাকে সেটা কিনে দেব, তাহলে তোমাদের ভালোভাবে চলবে। তোমাদের এখন বয়স হয়েছে, ওষুধপাতিও তো কেনা লাগে। দেখেছো, এই না হলে আমার ছেলে দূরে থাকে তো কি হয়েছে, আমাদের কথা কত চিন্তা করে দেখেছো। তোমার কি একার ছেলে, আমার ছেলে না? বাবা, আমি সত্যিই ভাবতে পারিনি তোর এখনো মনে আছে যে আমি ওই ক্ষেতটা কিনতে চেয়েছিলাম। আমি তো তোমাদের দুজনেরই ছেলে। হ্যাঁ, মনে থাকবে না কেন বাবা, মনে আছে ঠিকই, কিন্তু এতদিন টাকা ছিল না তাই কিনে দিতে পারিনি। এখন হয়েছে তাই দেব। আচ্ছা ঠিক আছে বাবা, এখন মজা করে খেয়ে নে তো দেখি। মা, তোমার হাতের বেগুন পোড়াটা কিন্তু সেই ছোটবেলার মতোই রয়েছে। হ্যাঁ রে বাবা,
এতদিন বাদে শহর থেকে এসেছিস, এতদিন ওখানে কি না কি খেয়েছিস, এখন মজা করে খা দেখি। মা, আমি যে কটা দিন থাকবো প্রতিবেলায় কিন্তু আমার বেগুন পোড়া চাই চাই। বৃষ্টির মধ্যে ঝাল ঝাল বেগুন পোড়া, আহ! তোর যত ইচ্ছে খাস বাবা, আমাদের খেতে এবার অনেক বেগুন ফলেছে। নে তো এবার খা। কই গো, আমার খাবারটাও দাও, আর তুমিও বসে থেকো না। হ্যাঁ গো, আজ তিনজনে মজা করে খাবার খাই। এক গ্রামে রানী আর বিনা নামে দুই বোন বসবাস করত। তাদের বাবা মা তারা ছোট থাকতেই মারা যায়। রানী দেখতে যেমন রূপবতী তেমনি পরিষ্কার, আর বিনা ঠিক তার উল্টো। সে কোনো কিছুরই যত্ন করত না। তার মাথায় একধার চুল, আর চুল ভর্তি ছিল উকুন। বিনা, তুই এত অপরিষ্কার কেন বলতো? কোনো কিছুরই যত্ন করিস না। আমাকে দেখেও তো একটু শিখতে পারিস না কি? গ্রামের লোকজন তো সবাই সিসি করে। একটু পরিষ্কার ভাবে থাকলে কি হয় তোর? তুই আমার একমাত্র আদরের ছোট বোন। কেউ তোকে কটু কথা বললে তা আমার বুকে এসে বাঁধে। আমার ভালো লাগে না, আমার অলস লাগে। আমি যেমন আমার তেমনই ভালো লাগে। কে কি বললো তাতে আমার কি বা আসে যায়? একটু পরিষ্কার ভাবে থাকলে মানুষজন তো আর সিসি করবে না। তোর এত সুন্দর চুল, তুই যদি একটু পরিষ্কার ভাবে থাকিস তাহলে তোকে কত সুন্দর লাগে। তুই অপরিষ্কার ভাবে থাকিস বলেই তোর মাথায় এত উকুন হয়। তো কি হয়েছে? উকুনে তো আমার সমস্যা হয় না, তা তোমাদের এত কিসের সমস্যা? সমস্যা আর কি, মাথায় উকুনের চাষ হয়েছে। আর তো বস এখানে, তোর মাথার উকুনগুলো একটু পরিষ্কার করে দি। না লাগবে না, থাক, আমি এখন ঘুমোবো। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। যখন একটু উকুন পরিষ্কার করে দিতে চাই তখনই তোর নানান অজুহাত। হ্যাঁ বুবু, এসব আমার ভাল লাগে না। তাহলে সবসময় বলিস কেন? আর বলবো না। তুই এইভাবে অপরিষ্কার ভাবে থাক, আর মানুষজন তোকে দেখে সিসি করুক। আমাকে নিয়ে তোমাদের এত কেন সমস্যা তাই বুঝি না। তুমি নিজে পরিষ্কার ভাবে থাকো তাতেই হবে, আমায় নিয়ে কাউকে ভাবতে হবে না। সবাই যে তোকে নিয়ে সিসি করে এটা তো তোর শোনা লাগে না, এটা তো আমারই শোনা লাগে। আর তোকে কিছু বলবো না, তুই তোর মতো থাক, আমি গেলাম। রানী সারাদিন বাড়ির আঙিনায় ফসল ফলায়, আর সেই ফসল বাজারে বিক্রি করে। আজ তো বিক্রি করার মতো কোনো সবজি নেই, কি নিয়ে হাটে যাব? ঘরে তো তেমন কোনো খাবারও নেই। ওবেলা কি যে রাঁধবো? আরে বাহ, এই তো কটা বেগুন আর মরিচও হয়েছে। এগুলো নিয়েই বরং বাজারে যাই। রানী, ও রানী, তা করছিসটা কি রে? এই তো কাকিমা, সবজিগুলো নিয়ে বাজারে যাব। তুমি এই সময় এসো, বসো। বসতে আসিনি বাপু, তোর কষ্ট দেখলে গরু ছাগলেও কাঁদে। তুই হাড় ভাঙা খাটুনি খেটে একটা অলস পুষছিস, একটা কুকুর বেড়াল পুষলেও তো পারতি রে। অমন করে কেন বলছো কাকিমা? ও যেমনই হোক, ও তো আমারই বোন। আমার তাতে কোনো অসুবিধে নেই। তুমি কি আর কিছু বলবে? না মানে, আমায় তো হাটে যেতে হবে। তুই তো ভারী ব্যস্ত। আসলে তোকে একটু ডাকতে এসেছিলাম, কাঁথা পাচ্ছি, একা একা আর হচ্ছে না। তা তুমি বিনাকে নিয়ে যাও না, ও তো ভালো কথা বানাতে পারে। আসলে আমি হাটে যাব তো, এগুলো বিক্রি করে আনাজ কিনে এনে তারপর রান্না চাপাবো। আমি আসি গো। থাক বাবা থাক, বিনাকে আমার দরকার নেই। ওর ওই উকুন নিয়ে আমার ঘরে গেলে আমার বাড়িতেও উকুনের চাষ হয়ে যাবে। সি 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 সি। রাতে রানী বিনাকে খাবার এনে দিল। বিনা কি সব ভাবছিল। এত মন দিয়ে কি অত ভাবছিস রে বোন? আয় ভাতগুলো খেয়ে নে। জানিস, আজ হাটে একটা সাধু বাবাকে দেখেছি। ওনাকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আমি ভেবেছি তোকে তার কাছে নিয়ে যাব। কেন? আমি সাধু বাবার কাছে গিয়ে কি করব? আমার মন বলে তোর গায়ে জঙ্গলি হাওয়া লেগেছে। সাধু বাবার দয়ায় সে হাওয়া কাটাতে হবে।
তুইও সবার মতো স্বাভাবিক হয়ে যাবি। খাবার খেয়ে নে। কয়েকদিন পর কিরে বিনা, দেখেও যেন দেখছিস না? তোকে দেখলে বড্ড করুণা হয় রে। খাবার দিয়ে কুকুর পাললেও তো বাড়ি পাহারা দিয়ে মালিককে সাহায্য করে, আর তুই একটা অলস অকর্মণ্য, বোনের ঘরে বসে বসে খাস। আমি হলে তো কবেই কলসি দড়ি দিয়ে গঙ্গায় ডুবে মরতাম। সি 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 সি, যা যা এখান থেকে। কি বিশ্রী গন্ধ রে বাবা। চপলা কাকি ঠিকই বলেছে, আমি সত্যি কুকুরেছি অথম। আমি থাকবো না, আমি থাকবো না আর। সেদিকে দুসুক চাই, আমি আমি সেই দিকেই চলে যাব। মনের দুঃখে বিনা বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে বিনার এক সাধু বাবার সাথে পরিচয় হয়। কে তুমি? এই গভীর জঙ্গলে একা একা কি করছো? আমি বিনা, আপনি কে? আমি একজন সাধু। আমি এই জঙ্গলেই থাকি। সাধু বাবা, আমি বিনা। আমায় কেউ পছন্দ করে না, তাই আমি মনের দুঃখে জঙ্গলে চলে এসেছি। কেন তোমাকে কেউ পছন্দ করে না? আমি একটু অলস, তাই নিজের যত্ন করি না, অপরিষ্কার থাকি। তাই আমার মাথায় অনেক উকুন, আর এর জন্য কেউ আমায় পছন্দ করে না। আর আমার নিজের যত্ন নিতেও ভালো লাগে না। তোমার মাথায় তো দেখছি অনেক চুল, সুন্দর সুন্দর চুল। তুমি যখন নিজের যত্ন করতে পছন্দ করো না, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ সাধু বাবা? তুমি তোমার মাথার চুলে উকুন চাষ করতে পারো। আয়ুর্বেদিক চিকিৎসায় মাথায় ব্যায়ামও আছে, এমন রোগীদের মাথায় উকুন ছেড়ে চিকিৎসা করা হয়। আমার কাছে অনেকেই এই চিকিৎসা নিতে আসে। তুমি তোমার মাথায় উকুন চাষ করলে অনেকেই উকুন কিনতে আসবে। আচ্ছা সাধু বাবা, আমি তাহলে এখন থেকে জঙ্গলেই বসবাস করব। তাহলে আমার হাতে কিছু টাকাও আসবে, আর মানুষজনদের কথাও শুনতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি এখন থেকে এখানেই থেকো, আর মানুষজন আসলে আমি তোমার কাছে উকুন কেনার জন্য পাঠাবো, কেমন? আচ্ছা ঠিক আছে সাধু বাবা। তারপর থেকে বিনা জঙ্গলেই বসবাস করতে শুরু করে। এদিকে বিনাকে কোথাও না পেয়ে এদিক ওদিক রানী খুঁজতে শুরু করলো। কোথায় গেল মেয়েটা? ও তো বাড়ি থেকে খুব একটা বেরোয় না। হ্যাঁ, তো বেলা হয়ে গেল, কোথায় খুঁজবো ওকে? কোনো বিপদ আপদ হলো না তো? বিনা, ও বিনা, বিনা কোথায় গেলি তুই? কি হয়েছে রে রানী, অমন করে কাঁদছিস কেন? দেখো না কাকিমা, সেই সকাল থেকে বিনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। না বলে কোথায় চলে গেল মেয়েটা? আবার কোনো বিপদ আপদ হলো না তো? ও তো পথঘাট কিছুই চেনে না। যেই না বোন, আবার তাকে ঘটা করে খুঁজছিস? ওরে, তোর খাট থেকে আপদ নেমেছে। এবার একা একা থেকে ভালো করে দুধে ভাতে দিন কাটাবি। বিধাতা তোকে বাঁচিয়ে দিয়েছে রে। অমন কথা কেন বলছো কাকিমা? আমি বিনাকে ঠিকই খুঁজে পাবো, দেখো। ও ছাড়া আমার কে আছে? বিধাতা করুন ও যেন ভালো থাকে। সাধু বাবার কাছে আয়ুর্বেদিক চিকিৎসা নিতে আসলে লোকজনকে সাধু বাবা উকুন কেনার জন্য বিনার কাছে পাঠাতো। বিনা, দেখ, কিছু লোক এসেছে, তাদের কিছু উকুন দে তো। আচ্ছা সাধু বাবা, দিচ্ছি। আরে এই নে তোর উকুন বিক্রি করার টাকা। সাধু বাবা, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিই। আপনি আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন, আর আপনার জন্যে আমি এত দূর আসতে পেরেছি। আপনার জন্যে এখন আমার আর কোনো অভাব নেই। ঠিক আছে মা,
আমার তো কাজই আমার ভক্তদের বিপদে পাশে দাঁড়ানো, কিন্তু তোর মুখটা অমন শুকনো কেন রে মা? কিছু কি হয়েছে? আমার বড় বোন গ্রামে আছে, ওকে সকলে ভীষণ ভালোবাসে। আর আমায় সকলে হেলা করত। আমার বোন আমায় বোঝানোর চেষ্টা করত, কিন্তু আমার মন বুঝতো না। আমি জানি না আমার বোনটা এখন কেমন আছে। আগে কত অভাব ছিল, কিন্তু আমার বোন সব সময় আমায় আগে খাবার বেরিয়ে দিত। তাহলে একদিন তার সাথে দেখা করে আয়। না সাধু বাবা, আমার বোন চিরকাল দুধে ভাতে থাক। যে পথ ফেলে এসেছি সেখানে আর যেতে চাই না। আফসোস করিস না মা, সব সমান যায় না রে, সব দিন সমান যায় না। একদিন তুই ঠিকই তোর বোনের দেখা পাবি। আমি চলি রে মা। বিনা নিজের জন্য একটা বাড়ি তৈরি করলো। একদিন বিনার বোন রানী জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা বড় বাড়ির সামনে বিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে সামনে এগিয়ে এলো। বিনা, তুই এখানে? তোকে কত খুঁজেছি জানিস? আরে বাড়িটা কার? তুই এখানে কি করছিস? তুই এখানে জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিস? আর আমি এই জঙ্গলেই থাকি। আরে বাড়িটা এটাও আমারই। আমি জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামে যাচ্ছিলাম, তুই এখানে চলে এসেছিলি। কিন্তু এখানে বাড়ি করলি কিভাবে? টাকা পেলি কোথায়? এখানে কি তুই একাই থাকিস? আমি এখানে চলে আসার পর এক সাধু বাবার সাথে পরিচয় হয় আমার মাথায় অনেক উকুন ছিল বলে এই জন্য সাধু বাবা আমায় উকুন বিক্রি করে উপার্জন করার বুদ্ধিটা দেয়। আর তারপরে উকুন বিক্রি করে আজ আমি এত বড় বাড়ি করেছি। তুই যখন এখানে ভালোই আসছিস তাহলে থাক, আমি তোকে নিয়ে যাবার জন্য জোর করব না। হ্যাঁ রে, গ্রামে গেলে মানুষজন তো সিসি করবে। আর ছোট থেকে সকলেই তো তুই সুন্দর ছিলি বলে আমাকে অবহেলা করেছে। এখানে আমি খুব ভালো আছি রে, আমায় কেউ কথা শোনায় না। তুই যখন এখানেই ভালো আছিস তো থাক এখানে। বাবা মা মারা যাবার পর তো তোকে আমি আগলে রেখেছিলাম। হাজার হোক আমি তোর বড় বোন, তোকে তো আর ফেলে দিতে পারি না। আমার সাথে মাঝে মাঝে একটু দেখা করিস বোন, এতে আমারও ভালো লাগবে আর তোরও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এসো, আমার বাড়ির ভেতরে এসো। না, আজ সময় নেই রে, অন্যদিন আসবো। চিনি তো গেলাম তোর বাড়ি, অবশ্যই আসবো। ভালো থাকিস বোন। আচ্ছা, তুমিও ভালো থেকো আর অবশ্যই এসো। বিনা তার মাথার উকুন বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর রানীও তার মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নিশান ও তার মা বাস করত ছোট্ট এক কুটিরে। হঠাৎ করেই নিশানের বাবা মারা গেল। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো রে। ওরে, আমি সেইবার পথে বসে গেলাম রে। এবার আমাদের কি হবে? হায় বিধাতা, কেন তুমি আমাদের এত বড় শাস্তি দিলে? আহারে বুবু, তোমার কান্নার গলাটা যে কি ভালো। মন চায় সব কাজ ফেলে হাতে এক বাটি মুড়ি নিয়ে তা চিবুতে চিবুতে তোমার কান্না শুনি। তা এমন করে কান্না জুড়েছো কেন বুবু? কে মারা গেছে? আমার কপাল পুড়েছে রিতা, তোর ভাইজান আর নেই। নৌকায় করে ফেরার পথে নদীতে ডুবে আমার সব শেষ। লাশটাও যে আর খুঁজে পাওয়া যায়নি। ওপাড়ার নতুন খুঁড়ো এসে সব বললো। হায় হায় হায়, হে কি কথা শোনালে বুবু। অত ভালো মানুষটা অকালে চলে গেল। গেলে আর কি করব, কেমন করে আটকাবো? আমার নিশানটার কি হবে? ওগো, তুমি আমাদের কার কাছে রেখে গেলে গো? হায় হায় রে, ভালো মানুষটা মরে গেল। আর আমাদের আলসি লোকটাকে কেন চোখে দেখে না?
এই আপদ মনে হয় জন্মে আমার ঘাট থেকে নামবে না। নাহিদের খুব মন খারাপ। সে মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। নদীতে গোসল করতে এলো বৃদ্ধ হারু দাদু। নাহিদ, এই ভর দুপুরে তুই নদীর পাড়ে বসে আছিস? মায়ের কাছে যা, খারাপ সময় ঠিকই কেটে যাবে। কাটবে কি বলছো দাদু? এ তো সবে শুরু। বাবাকে ছাড়া কেমন করে চলবো আমরা? সংসারটার কি হবে? কি খাবো আমরা? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এত ভাবিস না। তুই তো তোর মায়ের ভরসা রে। তুই ভেঙে পড়লে চলবে কেন? তুই আমাকেই দেখ, তিন কুলে কেউ নেই, তবুও তো আমার জীবন চলছে নাকি? আমাকে কোনো কাজ দিতে পারবে দাদু? মা বাবাকে বাজার নিয়ে ফিরতে বলেছিল, কিন্তু বাবা তো আর ফিরলো না। 2 দিন হয় ঘরে উনুন জ্বলেনি। নিতিনদের বাগানে বাঁশ কাটাবে শুনেছিলাম, ভালো মজুরিও দেয়। তুই একবার খোঁজ নিতে পারিস। তবে কাল সকালেই কাজ করব। বাঁশ কাটা এমন আর কি কাজ? তা ওদের অমন বাঁশ বাগানটা কেটে সাফ করবে কেন? বুঝলি না, এক পুরুষ কষ্ট করে, আরেক পুরুষ খায়, আরেক পুরুষ না পেয়ে কপাল চাপড়ায়। এই হলো মানুষের 3 পুরুষ। এখন তো ওদের খাওয়ার সময় রে বাবা। তুমি খুব ভালো কথা বলেছ দাদু। তবে আমার এখন কষ্ট করার সময়। এই কষ্ট বাবাও করেছে, আমাকেও করতে হবে। কিন্তু আমার পরের পুরুষদের আর কষ্ট করতে দেব না। চলি গো দাদু। নাহিদ ঘরে ফিরে দেখলো ওর মা তখনও কাঁদছে। তুই এলি বাবা? সারাদিন কোথায় ছিলি? নদীর পাড়ে বসেছিলাম গো মা, যদি বাবাকে পেয়ে যাই। কিন্তু বাবা তো এলো না, বাজারও নিয়ে এলো না। হায় বাবা, হায়, দুটো খাবি আয়। তোর বাবা তো আমাদের রেখে গেছে, কিন্তু আমাদের হা হুতাশ করে বেড়ালে তো আর চলবে না রে বাবা। কি খাবো মা? তুমি কি রান্না করেছো? ঘরে যে একদানা চালও নেই। রীতা কটা ভাত দিয়ে গেছে, তুই খেয়ে নে। আমি পানি দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে নেব। না মা, আমরা একসাথে যা খাবার আছে তাই ভাগ করে খাই। কাল আমি কাজে যাব মা, নিতিন কাকার বাঁশবাগান সাফ করতে। তা বেশ, তবে এমন করে আর কদিন যাবে রে খোকা? আমাদের ঘরের পেছনের বাঁশবাগানটা সাফ করে ওখানে আমরা সবজি বাগান করব। তোকে পাঠশালায় পাঠাবো। তুই লেখাপড়া শিখলে আমাদের আর কোনো অভাব থাকবে না রে। তা বেশ, তাহলে আমি কাল আমাদের বাঁশবাগানটাই পরিষ্কার করব। বাঁশ বিক্রির যে টাকা পাবো তা দিয়ে বাজার করব, আর বাকি টাকা দিয়ে সবজির বীজ আর কিছু ফলের গাছ কিনে আনবো। ঠিক আছে বাবা, চল এখন খাবি চল। মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। পরদিন সকালে নাহিদ, এই নাহিদ, কাজে যাবে? চল, দুজন মিলে নবীনদের বাঁশগুলো কেটে দিয়ে আসি। না গো দাদু, মা বলেছে আমাদের এই ছোট্ট বাঁশ বাগান কেটে সবজি বাগান করবে। আসলে সংসার তো চালাতে হবে নাকি? তা বেশ, তাহলে তুই বরং বাড়ির কাজে মন দে, আমি যাই। দাদু, একটা কথা জিজ্ঞেস করব তোমাকে। হ্যাঁ, বল না। এখানে প্রায় 30টি বাঁশ আছে। বাজারে বাঁশের দাম কেমন বলতে পারবে? তা তো অনেক দাম রে। 30টি বাঁশ কম করে হলেও 5 থেকে 6 হাজার টাকা হবে। বলছো কি দাদু, এত টাকা? হ্যাঁ রে নাহিদ, বাঁশের ভালো দাম আছে। কিন্তু তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। এ বাজারে 5-6 হাজার টাকা কিছুই না রে বাবা। আমি চলি, বেলা হলে আর কাজে নিতে চাইবে না আমাকে। বুঝিস তো, বয়স হয়েছে না। ঠিক আছে দাদু, তুমি সাবধানে যেও। নাহিদ একটা কুড়াল নিয়ে বাঁশ বাগানে গেল। সে যেই না একটি বাঁশে কোড়াল দিয়ে কূপ দিল, অমনি সে কারো কান্নার শব্দ শুনতে পেল।
এখন আবার কে কাঁদছে? মা কি আবার বাবার জন্য কাঁদছে? কিন্তু এ তো আমার মায়ের কান্নার শব্দ নয়। কে কে কাঁদছে? আমাকে শুনতে পাচ্ছো? আমি তো তোমার সামনেই আছি, আমায় দেখতে পাচ্ছ না? এই তো, এই তো আমি। তুমি আমায় কাটতে এসেছো, আর তাই তো আমি কাঁদছি। আরে, বাস হয়ে তুমি মানুষের মতো কথা বলছো? তোমার মতো সব গাছ কেন কথা বলে না? আমি বাস নই, আমি এক পেতনি। ওরে মা গো, শেষে কিনা পেতনি এসে জুটলো। ও আরে, তুমি আমার সব কথা তো শোনো। আমি একজন ভালো পেতনি, মানুষের সাহায্য করাই আমার কাজ। কি এক দুষ্টু জাদুকর বহু বছর ধরে আমায় এই বাঁশবাগানে বন্দি করে রেখেছে। এতদিন অনেক কেঁদেছি, কিন্তু তোমরা কেউ আমার কান্নার শব্দ শুনতে পাওনি। তোমাকে কেন বন্দি করেছে? তুমি তো ভালো পেতনি। কিন্তু জাদুকর ছিল খুবই দুষ্টু। সে সাধারণ মানুষের ক্ষতি করে আনন্দ পেত। একদিন আমি তাকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু সে না শুধরে বরং আমাকেই বন্দি করে গেছে। তাহলে কেমন করে তোমার মুক্তি হবে? ভালো কাজ করতে পারলে এই জগৎ সংসার থেকে আমার মুক্তি মিলবে। কিন্তু আমি জানি না কেমন করে মানুষকে সাহায্য করব এই বন্দি দশা থেকে। আমার কথা বাদ দাও, তা তুমি কেন বাঁশ কাটতে এসেছো? আমার বাবা মারা গেছে, ঘরে চাল নেই, খাবারও নেই। বাঁশ বিক্রি করে সংসার চালাবো, কিন্তু এখন তো ভারী বিপদ। বাঁশ কাটলে তোমার কষ্ট হবে। আমি কি করব তুমিই বলে দাও। একিরে বাবা, একটা বাঁশও কাটা হয়নি দেখছি। তাহলে তুই বাঁশ নিয়ে বাজারে যাবি কখন? চাল নিয়ে আসবি বা কখন? আর আমরা কখন খাবো বলতো? তুমি চিন্তা করো না মা, একটা উপায় ঠিক বের হবে। তুমি যাও, আমি দেখছি কি করা যায়। তোর কাজে একদম মন নেই, কি করবি বল? এই বয়সে সবাই পাঠশালায় গিয়ে কত পাস দেয়, আর তোকে কিনা খাবারের রোজগার নিয়ে ভাবতে হচ্ছে। আফসোস করো না মা, যা হয় তা কেবলই ভালোর জন্য। তুমি ভেতরে যাও মা, আমি দেখছি। নাহিদ, আমি উপায় পেয়ে গেছি। আমি তোমায় সাহায্য করব, আর তুমি সব অসহায়দের সাহায্য করবে। আমার এমন করেই মুক্তি হবে। সে ঠিক আছে, কিন্তু কি সে উপায়? তোমাদের বাঁশবাগানে তো অনেক বাঁশফল জন্মাবে। সেই বাঁশফলের ভেতরেই থাকবে অনেক চাল। কিছু চাল নিজেদের জন্য রাখবে, বাকি চাল বাজারে বিক্রি করবে। কিন্তু লোভ করবে না, আর কোনো অসহায়কে খালি হাতে ফিরিয়েও দেবে না। ঠিক আছে, তোমার কথা আমি মনে রাখবো। কিন্তু এই বাঁশফল কতদিনে ফলবে? যতদিন না তুমি লেখাপড়া শিখে একটা ভালো কোনো কাজ পাও, ততদিন প্রতিদিন একটি বাঁশ গাছে দুটো করে বাঁশ ফল পাবে। এতেই তোমাদের সংসার চলে যাবে। তুমি খুব ভালো, তোমার ভালো হোক। তোমরাও বড্ড ভালো। আজকের বাঁশ ফল নিয়ে যাও নাহিদ, কাল থেকে রোজ সকালে বাঁশ ফল পাবে। নাহিদের সামনে বেশ কিছু সবুজ রঙের বাঁশফল এলো। সেগুলো কেটে চাল বের করে নাহিদ বাজারে গেল। বাবা তো 1 কিলো করে চাল কিনে আনতো, আমি বরং এগুলো বিক্রি করে বাজার করে নিয়ে যাই। মাকে বলবো জমিয়ে রান্না করতে। চাল বিক্রি করে নাহিদ মস্ত এক মাছ আর সবজি নিয়ে বাড়ি ফিরছিল। কিরে নাহিদ, এত বড় মাছ, ঘরে কি কুটুম এসেছে? না দাদু, মা মাছ খেতে বড্ড ভালোবাসে, কিন্তু জানোই তো কতদিন থালায় মাছ পড়েনি। তা তুমি এখানে কাজে যাওনি? না রে, বেলায় গেছি বলে আজ ওরা আমাকে কাজে নিল না। কাজে না গেলে কি খাবে তুমি? গরিবের কষ্ট আর কে বোঝে বলতো? পানি খেয়েই কাটিয়ে দেব। কাল তো ঠিক সময় মতো যাব, কাল আর আমাকে তাড়িয়ে দিতে পারবে না। সে কালকের কথা কালকে ভাবা যাবে। তুমি এখন আমার সাথে চলো, গরম ভাত, সবজি আর মাছ খাবো। চলো দাদু। হারু দাদুকে নিয়ে
নাহিদ বাড়ি ফিরে এলো। নাহিদের মা তার জন্যে অপেক্ষা করছিল। এলি বাবা, এ কি রে, এত হাট বাজার? ও মা গো, এত বাজার, এত টাকা তুই কোথায় পেলি নাহিদ? সেসব পরে বলবো মা, আগে অতিথি নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। এক্ষুনি যাচ্ছি বাবা। হারু কাকা, পেট পুড়ে দুটো খেয়েছিও কিন্তু। আমার খোকা কত বড় হয়ে গেছে। রাতে ও মা, দুটো খেতে দাও, সকালে উঠতে হবে, অনেক কাজ আছে। কি এত কাজ আছে? আগে বল, তুই টাকা পেলি কোথায়? ঘরে এত সাল এলো কেমন করে? সব বাঁশ ফলের জন্য মা। আমাদের বাঁশ বাগানে এখন থেকে বাঁশ ফল ফলবে, আর আমরা সেখান থেকেই চাল পাবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। বাঁশফল? এসব কি বলছিস তুই? আর বাঁশফলের মধ্যে চাল আসবে কোথা থেকে? সবই বিধাতার দয়া মা, তিনিই মুখ তুলে চেয়েছেন। ও মা, কটা খেতে দাও না, কতদিন পরে এমন মাছ ভাত হয়েছে বলো তো। সব ঠিক আছে, তবে পাঠশালায় কিন্তু যেতে হবে, ওটি সারলে হবে না। ঠিক আছে মা, আমি সকালে সব বাঁশফল পেরে নিয়ে পাঠশালায় যাব, আর তুমি বাঁশফল থেকে চাল বের করবে। আমি বিকেলে সেই চাল বাজারে নিয়ে বিক্রি করব। ঠিক আছে, আয় খেতে আয়। পরদিন সকালে মা, ও মা, এই নাও বাঁশফল, আমি এবার পাঠশালায় গেলাম। সাবধানে যাস বাবা। এইভাবে বাঁশফলে চাল পেয়ে সুখে দিন কাটতে লাগলো ওদের। ওদের সুখ দেখে বাসে থাকা পেতনিও সুখী হয় আর অপেক্ষা করে মুক্তির।